চিরুনি অভিযান কথাটির সাথে আমরা অনেকেই পরিচিত। তনুশ্রীকে খুঁজে পাবার একটাও সুযোগ রুদ্র কিছুতেই মিস করতে চায় না। সেই কারণেই চিরুনি অভিযান চালিয়ে খোঁজার সিদ্ধান্ত নিয়েছে সে। ওলা সংস্থায় দিল্লির ওই চুম্বকটিতে সেদিন রাত প্রায় 12:30 থেকে 2টো পর্যন্ত কোন গাড়ি চলাচল করেছে তার পুরো ডিটেলস পুলিশের কাছে পাঠানো হয়েছে। মোট 35 জন ড্রাইভার ওই রুট দিয়ে ওই সময় যাতায়াত করেছে। তাদের প্রত্যেকেই দিল্লি ক্রাইম ব্রাঞ্চের পুলিশ তলব করলেন। প্রত্যেকের কাছে জিজ্ঞেস করতে করতে শেষমেশ সেই ড্রাইভারকে খুঁজে পাওয়া গেল। তারপর সেই নার্সিংহোমেরও খোঁজ পাওয়া গেল যেখানে তনুশ্রীকে ভর্তি করানো হয়েছিল। ইন্সপেক্টর আজিজ খান, রুদ্র আর বেশ কিছু গার্ড নিয়ে পৌঁছলেন সেই নার্সিংহোমে। তনুশ্রীর ছবি রিসেপশনে দেখাতেই প্রথমে রিসেপশনিস্ট চিনতে পারেনি, কিন্তু পরবর্তীতে নার্সিংহোমের প্রত্যেকটা ডক্টর আর নার্সদের ডেকে জিজ্ঞেস করার পর তারা চিনতে পারে। কিন্তু এখানে এসে বাধে আর এক গন্ডগোল। হসপিটাল ডিটেলসে লেখা নাম ঠিকানা দেখে রীতিমতো চমকে উঠে রুদ্র আর ইন্সপেক্টর খান। সেখানে তনুশ্রীর নাম মিসেস সোহিনী বোস, ওয়াইফ অফ মিস্টার সৌমেন বোস। ইন্সপেক্টর খান আফসোসের সুরে বলেন, এই কারণে আমার ইনফরমাররা আমাকে মিসেস সেনগুপ্তার কোনো খোঁজ এনে দিতে পারেনি। এই নার্সিংহোমেও খোঁজ চালানো হয়েছিল, কিন্তু নামের সমস্যা আমাদের ইনভেস্টিগেশনে বিরাট ক্ষতি করেছে। তনুশ্রীকে যে ডক্টর ট্রিটমেন্ট করেছিলেন তিনি পুলিশের সামনে তনুশ্রীর সমস্ত মেডিকেল রিপোর্ট বের করে দেখায়। তার ভাষ্য মতে মারাত্মক কঠিন পরিস্থিতি হয়ে গিয়েছিল পেশেন্টের। পুরো 17 দিন ধরে ট্রিটমেন্টের পর তার স্বামীর সাথে এই হসপিটাল থেকে চলে গেছে। ইন্সপেক্টর আজিজ খান নার্সিংহোমের সিসিটিভি ফুটেজ চেক করেন। রিসেপশন থেকে দেবর্ষীর একটা ছবি আর ফোন নাম্বারটা কালেক্ট করে। এরপর ফিরে আসে পুলিশ স্টেশনে। রুদ্র ফোন নাম্বারটা পেতেই আবেগে অশ্রু বিসর্জন দিতে থাকে। ফোনে নাম্বারটা তুলে কাঁপতে থাকা হাতে ফোন লাগাই নম্বরটিতে, কিন্তু কথাই বলে না। অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। রুদ্রের সাথেও ঠিক তেমনটাই হলো। যতবারই কল করলো ততবারই ওপাশ থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ, আপনি जिस नंबर पर डायल किया है वो अभी उपलब्ध नहीं है, कृपया थोड़ी देर बाद संपर्क करें। মারাত্মক পরিমাণে হতাশ হলো রুদ্র, তবুও হাল ছাড়ল না। নম্বরটি নিয়ে পুলিশ স্টেশনে বসেই পাগলের মতো ডায়াল করতে লাগলো, কিন্তু ফলাফল সেই একই। এদিকে কন্ট্রোল রুমে বসে ইন্সপেক্টর খান নম্বরটির লাস্ট লোকেশন ট্রেস করতে লাগলো। একসময় পেয়েও গেল। লোকেশন পেতেই ইন্সপেক্টর খান অ্যাক্সিডেন্ট হয়ে বলে উঠল, ইয়েস আই গট ইট। ইন্সপেক্টর খানের কথা শুনে রুদ্র তড়িৎ বেগে ইন্সপেক্টরের দিকে তাকায়। ইন্সপেক্টর খান রুদ্রের কাঁধে হাত রেখে বললেন, ফোনের লাস্ট লোকেশন দিল্লি এয়ারপোর্ট। তারপর থেকে এই নম্বর বন্ধ। রুদ্র হতাশায় ভেঙে পড়ে, মাথার চুল খিঁচে ধরে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। রুদ্রের কষ্ট দেখে ইন্সপেক্টর খান আবার তাকে ভরসা দিয়ে বলে, একটু ধৈর্য ধরুন মিস্টার সেনগুপ্তা। আমরা যেখানে কোনো ক্লুই পাচ্ছিলাম না সেখানে এত কিছু জানলাম, সেটা কি কম নয়? আশা হারাবেন না প্লিজ। আমরা এতটুকু শিওর যে উনি যার সঙ্গে আছেন তিনি নিশ্চয়ই বিমানে করে কোথাও তো গেছেন। আর নাম ঠিকানা শুনে মনে হলো উনি বাঙালি, তাই মিসেস সেনগুপ্তার কলকাতায় যাওয়ার সম্ভাবনাই বেশি। তবুও আমরা অবশ্যই এয়ারপোর্টে খোঁজ নেব সেদিন বিকালে কোন প্লেনে কলকাতা গেছেন উনি। আর যারা গেছে তাদের মধ্যে হসপিটালের সিসিটিভি ফুটেজ পাওয়া ব্যক্তির আর ম্যামের চেহারায় মিল পাওয়া যায় কিনা। ততক্ষণ পর্যন্ত আর একটু ধৈর্য ধরুন, আর প্লিজ বাড়িতে ফিরে যান। আপনার মেয়ে সেখানে একা আছে, বোঝার চেষ্টা করুন। সত্যি কথা বলতে কি জানেন মিস্টার সেনগুপ্তা, এত কিছু ঘটনার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে আপনার মেয়ে। আপনি তো তাও আপনার মনের রাগ দুঃখ কারো না কারোর কাছে শেয়ার করতে পারছেন, কিন্তু সেই বাচ্চাটি মায়ের অভাবে ভেতরে ভেতরে গুমড়ে মরলেও কাউকে কিচ্ছুটি জানাতে পারছে না, আর না পারছে বোঝাতে। তাই বলবো বাড়িতে গিয়ে মেয়ের খেয়াল রাখুন। চারিদিক থেকে সুন্দর ফুলের সৌরভ ভেসে আসছে নাকে। ঘরগুলি পরিষ্কার পরিচ্ছন্ন। ডাইনিং রুমে ঢুকে অবাক হয়ে গেল রুদ্র। পাখিকে নিচু হাতে খাবার খাইয়ে দিচ্ছে এক শাড়ি পরিহিতা যুবতীর রমণী, যার ঢেউ খেলানো খোলা চুলে কোমর পর্যন্ত ছড়ানো। শাড়ির আঁচলখানি কোমরে গুজে রাখা। স্তম্ভিত হয়ে গেল রুদ্র। এ কাকে দেখছে সে? তনুশ্রী? তাহলে কি সে ফিরে এসেছে? ক্ষমা করে দিয়েছে তাকে? মনের মাঝে সুখের বৃষ্টি ঝরে পড়ল। তবুও নিজেকে সামলে নিয়ে পরখ করতে চাইল সে কি ঠিক দেখছে নাকি প্রতিবারের মতো তার মনের ভুল। বারংবার চোখ কচলে তাকালো।
আনন্দের অনুভূতিতে পাগল পাড়া হয়ে উঠল রুদ্র। হিতাহিত জ্ঞান ভুলে পিছন দিকে ফিরে থাকা রমণীটিকে চাপটে ধরল বুকের মাঝে। এদিকে রুদ্রের ছোঁয়া পেয়ে রমণীটি কেমন যেন অদ্ভুত ভালোবাসার আবেশে চোখ বন্ধ করে পড়ে রইল রুদ্রের বুকের মাঝে। রুদ্র আনন্দে আত্মহারা হয়ে রমণীটিকে আলিঙ্গনরত অবস্থায় পরিচিত মানুষটির ঘ্রাণ নিতে গলার ভাঁজে মুখ ডোবালো। কয়েক সেকেন্ড পর সেই উন্মাদনাপূর্ণ ঘ্রাণ না পেয়ে রমণীটিকে আলিঙ্গন মুক্ত করে তাকালো তার দিকে। রমণীটিকে দেখতেই চমকে ছিটকে পড়ল দূরে। স্বপ্নের নীল নামক একটি ডুপ্লেক্স বাংলো বাড়ির দরজায় তালা খুলে পীযূষ অনুকে নিয়ে প্রবেশ করলো। সাথে রয়েছেন শেখর বাবু। দরজার সামনে থেকে শুরু করে ফুলের পাপড়ি ছড়ানো পীযূষ অনুকে নিয়ে প্রবেশ করে বাড়ির দরজায় দাঁড় করিয়ে রেখে ভেতরে গেল। কিছুক্ষণ পর আলো ঝলমলে হয়ে উঠল গোটা বাড়ি। কোথা থেকে হঠাৎ পীযূষ হাতে একটা আরতির থালা নিয়ে হাজির হলো অনুর সামনে। নিজ হাতে বরণ করলো অনুকে। দুধে আলতা গলানো পাত্রটি রাখলো অনুর সামনে। আর এইসব অনু অবাক নয়নে দেখতে থাকলো। অনু প্রশ্ন এসে ভিড় করলো হাজার, কারণ সাধারণত বিয়ে বাড়িতে শাশুড়িরা এই সমস্ত আচার অনুষ্ঠান করে থাকেন। সেখানে এই মুহূর্তে সে সম্পূর্ণ এক ফাঁকা বাড়িতে এসে উপস্থিত হয়েছে। শেখর বাবু অনুর বিস্ময় ভরা নজর দেখে বললেন, মা, তুমি নিশ্চয়ই খুব অবাক হচ্ছ, তাই তো? যেখানে এই সব রিচুয়ালগুলো তোমার শাশুড়ি মায়ের করার কথা সেখানে, তবে বিশ্বাস করো এই সব কিছু করা হচ্ছে তোমার সেফটির জন্য। তোমাকে কারা কলুষিত করার চেষ্টা করছে তাদেরকে যতদিন না ধরতে পারবো ততদিন পর্যন্ত তোমাকে পীযূষের সাথে এই বাড়িতে থাকতে হবে। ইনফ্যাক্ট তোমার শাশুড়িকে পর্যন্ত জানানো হয়নি এই হঠাৎ বিয়ের সম্পর্কে, কারণ তার ছেলের বিয়ে নিয়ে বিরাট স্বপ্ন। সে পরিস্থিতির উপর ডিপেন্ড করে তোমাদের বিয়ে হয়েছে। ও জানলে কিছুতেই রাজি হতো না। আর পীযূষ বিয়ে করার জন্য মাকে প্রেশার দিত। শেষমেশ আমার ড্রামাবাজ বউ ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য ছলনার আশ্রয় নিত। আমার ছেলে তার মাকে বাঁচাতে নিজের সিদ্ধান্ত বদলে ফেলত। তাতে অবশ্যই আমার স্ত্রী জিতে গেলেও আমার ছেলে তার সুখ শান্তি চিরদিনের জন্য হারাতো। আর আমার কাছে বউয়ের জিদের জয়ের পরিবর্তে ছেলের জীবন আর তার সুখ শান্তি বেশি দামি। এখানে তুমি আমার পীযূষের সাথে সংসারের হাতে খড়ি দাও। ওদিকে আমি ধীরে ধীরে সুস্থ সুযোগ বুঝে তোমার শাশুড়িকে তোমাদের ব্যাপারে জানাবো। তারপর ধুমধাম করে বিয়ের পার্টি দিয়ে সারা কলকাতায় সারা ফেলবো। তাছাড়া তোমার দিদিকেও তো এখনও জানানো হয়নি। রৌদ্র ফিরুক, তারপর ভাবছি বিয়ের অনুষ্ঠানটি করব। ততদিন তোমার কোনো অসুবিধা হবে কি? লম্বা বক্তৃতা শেষ করলেন শেখর বাবু। তারপর উত্তরের আশায় চেয়ে রইলেন অনুর পানে। অনু সবকিছু শুনলো, বুঝলো, তারপর মিষ্টি একটা হাসি দিয়ে শেখর বাবুর পায়ে প্রণাম জানালো। শেখর বাবু খুশি হয়ে পকেট থেকে হাতে একটা লম্বা বক্স করে অনুর হাতে দিলেন। বললেন, আসলে মা, এত শর্ট টাইমে তোমার শ্বশুর এই জোগাড় করতে পেরেছে তোমার জন্য। তবে কথা দিচ্ছি, যেদিন তুমি আমার বাড়িতে গ্রহণ প্রবেশ করবে সেদিন তোমায় আমার মায়ের পুরনো গহনা দিয়ে এ বাড়ির বউ হিসেবে বরণ করে তুলব। পুরনো গহনাকে খারাপ ভেবো না, কিন্তু এই পুরনো গহনা আমার ঠাকুমায়ের শাশুড়ি মা উপহার হিসাবে দিয়েছিলেন তাকে। তারপর বংশ পরস্পর প্রত্যেক শাশুড়ি তার বৌমাকে দিয়ে আসছে। এতদিন আমার বউয়ের হেফাজতে ছিল, এখন শাশুড়ি হয়েছে, তাই সেগুলো সে নিজের হাতে তোমাকে দিবে সম্মান হিসেবে। তারপর তুমি সেগুলো তোমার বৌমাকে দিবে। এটাই এই বাড়ির রীতি, বিগত 6 পুরুষ ধরে এভাবেই চলে আসছে। এরপর পীযূষ অনুকে নিয়ে ডাইনিং এর সোফাতে বসলো। শেখর বাবু আরো বেশ কিছুক্ষণ বসে বিদায় নিলেন তাদের থেকে। পীযূষ বাবার দেওয়া বক্সটি ওপেন করতেই দেখলো একটি জোড়া বালা। পীযূষ খুশি হয়ে নিজের হাতে পরিয়ে দিল বালা জোড়া। তারপর অনুর হাতের উল্টো পিঠে ওষ্ঠ ডোবালো। অদ্ভুত অনুভূতির শিহরণে কেঁপে উঠল অনু। লজ্জার লালিমায় রক্তাভ হলো শুভ্র আদল। নাসিকার অগ্রভাগ লালচে বর্ণ ধারণ করলো। পীযূষ মোহময় দৃষ্টিতে চেয়ে রইল প্রিয়তমার পানে। অনুর লজ্জায় রাঙা মুখখানি দেখে ঠোঁট কামড়ে পাশ ফিরে হাসলো। তারপর আচমকা একটানে অনুকে নিজের কোলে তুলে নিল।
পড়ে যাবার ভয়ে জড়িয়ে ধরল পীযূষের গলা। পীযূষ এক নজরে মোহময় দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়তমার রক্তিম হয়ে ওঠা অবাক হওয়া হতভম্ব মুখের পানে। নজরে নজর মিলিত হতেই পুনরায় লজ্জায় কুঁকড়ে গেল অনু। অনুর এই মুহূর্তে মনে হচ্ছে যেন শুধু হাত পা নয়, শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা থরথর করে কাঁপছে। কাঁপতে কাঁপতে শিরাগুলো কোথায় এবার বেঁকে যাবে। পা দুটো কাঁপছে, সেই সাথে কাঁপছে গোড়ালি। অবশ হয়ে আসছে শিরগুলো, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই প্রচন্ড গরমে কেউ অনুকে ঠান্ডা বরফের মধ্যে বসিয়ে দিয়েছে। প্রিয়তমার কোলে তুলে পীযূষ দোতলায় বেডরুমে নিয়ে এলো। তারপর বেডে বসিয়ে আলমারির কাভার্ড খুলে একটা প্যাকেট এনে অনুর হাতের ধরিয়ে বলল, এরই মধ্যে তোমার জামা কাপড় আছে, ফ্রেশ হয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। বলেই বেরিয়ে গেল রুম থেকে। অনু অবাক হয়ে তাকিয়ে দেখলো পীযূষের যাওয়া। তারপর প্যাকেটটা খুলে দেখলো একটা লাল সুতির নরম শাড়ি আর তার সাথে যাবতীয় আভরণ রাখা। তাড়াতাড়ি চলে গেল ওয়াশরুমে। ধীরে ধীরে ফ্রেশ হয়ে বেনারসি পাল্টে শাড়ি পরে বাইরে এলো। ততক্ষণে পীযূষ খাবার নিয়ে হাজির। তারপর একসাথে খেয়ে নিল। হাত মুখ ধুয়ে পীযূষ রুমে এসে দেখলো অনু চুপ করে বসে আছে বেডে। পীযূষ ধীরে ধীরে অনুর কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, জানি তুমি খুব ক্লান্ত হয়ে গেছো, এই মুহূর্তে তোমার রেস্টের প্রয়োজন। এখন ঘুমিয়ে পড়ো, কাল বাকি কথা হবে। আমি পরে ঘুমাবো, বিশেষ কাজ আছে, ব্যস্ত থাকবো, তাই আমার অপেক্ষা করো না। তারপর রুমের দরজা ভেজিয়ে বেরিয়ে গেল। আর অবাক চোখে তাকিয়ে রইল অনু। আর ভীষণ কষ্টও পেল মনে মনে, কারণ যেভাবেই বিয়েটা হোক না কেন, এটা তার স্পেশাল রাত ছিল। তুমি এখানে? হ্যাঁ, আপনি তো আর খোঁজ খবর নিলেন না আমি বেঁচে আছি নাকি মরে গেছি, তাই নিজে এলাম আর কি। রুদ্র তানিয়াকে আপাদমস্তক দেখছে আর অবাক হচ্ছে। সারাক্ষণ মডার্ন ড্রেস পরে থাকা আল্ট্রা মডার্ন মেয়েটির আজ হঠাৎ এমন রূপ দেখে। হালকা গোলাপি রঙের শাড়ি, খোলা চুল, দুহাতে চুড়ি। দূর থেকে দেখতে একদম তনুর মতো লাগছে। রুদ্র মনে মনে স্বগোক্তি করল, না না না, আমার তনুর মতো নয়। আমার তনু তো তার চুলগুলো হালকা খোপা করে রাখতো, চোখে কাজও লাগতো। তার আশেপাশে থাকলে তনুর শরীর থেকে ভেসে আসা সুগন্ধে রুদ্রের হৃদয় জুড়ে প্রশান্তির শিহরণ বয়ে যেত। চোখ বন্ধ করে রুদ্র সেই সুখময় স্মৃতি রোমন্থন করল। তাতে সুখ শোক অনুভূতিরা আষ্টে পৃষ্ঠে ঠেলে বেরিয়ে এলো মনোগহ্বর থেকে। সাথে সাথে তাকে হারিয়ে ফেলার প্রবল যন্ত্রণাও। হঠাৎ মনে পড়ল কিছুক্ষণ আগের ঘটনা, সে কি কাণ্ড করে ফেলেছে ভুল করে। সাথে সাথে ক্ষমা চেয়ে বলল, আই এম ভেরি সরি। আসলে তনু ভেবে। ইটস ওকে, আমি কিছুই মনে করিনি। বলেই পাখিকে খাওয়াতে লাগলো। রুদ্র কয়েক সেকেন্ড ওদের দিকে তাকিয়ে পেছন ঘুরে দাঁড়ালো। চোখ বোলালো সারা বাড়িতে। পুরো ডাইনিং হলের চারিদিকে রাখা ফ্লাওয়ার ভাসে তাজা সুগন্ধি অর্কিড সাজিয়ে রাখা। এতদিন ধরে চারিদিকে যা নোংরা ছড়ানো ছিটানো ছিল তা একদম পরিষ্কার করা। আস্তে আস্তে হেঁটে বেডরুমে গিয়ে আরও অবাক হলো। বেডরুম ঠিক আগের মতো করে গোছানো, জামা কাপড় সব কিছু পরিপাটি করে সাজানো। এসব দেখে রুদ্র ভীষণ রেগে গিয়ে উত্তেজিত হয়ে পড়ল। তারপর বেডরুম থেকে বেরিয়ে তানিয়ার উদ্দেশ্যে বলল, এসব কে করেছে? আমি করেছি। আসলে ফ্ল্যাটে এসে দেখি চারিদিকে সবকিছু ছড়ানো, তাই। দেখো তানিয়া, আমি বর্তমানে ভীষণ মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমি আমার পার্সোনাল জিনিসে কারো ইন্টারফেয়ার চাই না। সরি, আমি আসলে এসব করতে চাইনি। এখানে এসে দেখি পাখি কান্না করছে, ওর নানি অসুস্থ। মিসেস শর্মা কিছুতেই পাখিকে সামলাতে পারছেন না। এদিকে রান্না করা হয়নি, চারিদিকে নোংরা হয়ে আছে, তাই। আম সরি তানিয়া, আসলে আমি ওভাবে বলতে চাইনি। আমি ইদানিং ভীষণ বিরক্ত, মন মানসিকতা একদম ভালো নেই, তাই অল্পতেই রেগে যাচ্ছি। মনে কিছু করো না। তানিয়া চোখের জল মুছে পাখিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। রুদ্র এক ধ্যানে দেখতে লাগলো তানিয়ার কাজকর্ম। প্রথমে তানিয়া পাখির মুখ ধুয়ে দিয়ে সোফায় বসিয়ে কিচেনে গেল। তারপর হাতে করে একটা প্লেটে খাবার সাজিয়ে এনে রুদ্রের সামনে ধরে বলল, একটা শর্তে আমি মন খারাপ করব না। এই মুহূর্তে আমার রান্না করা খাবার খেতে হবে, নিন ধরুন।
উপায় না পেয়ে রুদ্র চুপচাপ হাত ধুয়ে খাবার খেতে বসলো। রুদ্রের পাশে বসতে বসতে তানিয়া তনুর কথা জিজ্ঞাসা করলো, ঠিক এমন ভাবে যেন সে কিছুই জানে না। আচ্ছা, তনুশ্রীকে দেখতে পাচ্ছি না, সেই সকালে এসেছি আমি, আর এখন তো প্রায় রাত 10টা। ওর কি শরীর খারাপ? তাছাড়া সেদিন পাখির সাথে যে ঘটনাগুলো ঘটেছিল, সেদিনও তো ওকে দেখতে পাইনি। রুদ্র সবে মাত্র খাবার মুখে তুলেছিল, তখনই তানিয়ার কথাগুলো শুনে খাওয়া থামিয়ে দিল। রুদ্রকে চুপ থাকতে দেখে তানিয়া মনে মনে হাসলো। তারপর আবার বলল, আমি মিসেস শর্মাকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বললেন তনুশ্রী নাকি অনেকদিন ধরে বাড়িতে নেই। কোথায় গেছে ও পাখিকে এভাবে ছেড়ে? রুদ্র তখনও চুপ। তানিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, কিছু কি হয়েছে? পাখিকে আজ যে অবস্থায় দেখলাম আমার খুব খারাপ লাগছিল। বেচারি মাকে খুঁজে সারাক্ষণ, আমাকে পেয়ে সারাদিন কোল ছেড়ে নামতেই চাইছিল না। যাই হোক, তনুশ্রী পাখিকে এভাবে একা ফেলে যাওয়া উচিত হয়নি। হাজার হোক বাচ্চাটা ওকে মা বলেই জানে। রুদ্র আর বসে থাকতে পারল না, খাবার টেবিল ছেড়ে চলে গেল বেডরুমে। এদিকে প্রাপ্তির হাসি হাসল তানিয়া। গুনগুন করে গান গাইতে গাইতে পাখিকে মিসেস শর্মার কাছে দিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়ল নিজের বাড়ির উদ্দেশ্যে। রাত তখন প্রায় 10:30। একটা রুমের মধ্যে থেকে মানুষের আর্তনাদ বেরিয়ে আসছে। কয়েকজন বলিষ্ঠ হাত সেই মানুষদেরকে অমানুষের মতো করে মারছে। রুমটিতে আবছা আলোয় আলোকিত। আধমরা মানুষগুলোকে মারতে থাকা হাতগুলো হঠাৎ করে থেমে গেল। পেছন থেকে শোনা গেল এক গুরু গম্ভীর স্বরে কথা। এদের মধ্যে কলেজের পিয়নকে? একজন গার্ড একজন চোখ বাঁধা লোককে দেখিয়ে বলল। এই লোক পেছন থেকে বেরিয়ে এসে সামনে দাঁড়ালো সেই গুরু গম্ভীর আওয়াজের মালিক। বেঁধে রাখা লোকগুলোর সামনে রাখা চেয়ারে বসে ইশারায় ওদের চোখ মুখের বাঁধন খুলে দিতে বলল। গার্ডগুলো তাই করলো। চোখের বাঁধন খুলতেই মানুষ দুজন ধীরে ধীরে চোখ মেলে তাকালো। সামনে বসা মানুষকে দেখেই মুখ থেকে অস্ফুট স্বরে একজন বন্দি বলে উঠল, পীযূষ দাশগুপ্ত, আপনি আপনি আমাদের কিডন্যাপ করিয়েছেন, কিন্তু কেন? তোর সাথে বোঝাপড়ার কিছুক্ষণ পর মেটাবো। আগে এই পিয়নের সাথে আগে মিটিয়ে নি। স্যার স্যার আমার অপরাধ? কার কথা মতো অনুকে তুই বলেছিলি ডিপার্টমেন্ট হেড ছুটির পর দেখা করতে বলেছে? অনুর নাম শুনে পিয়নটি এমন একটা ভাব করলো যেন সে তনুকে চিনেই না। পীযূষ পিয়নের ভাব দেখে গার্ডদের ইশারা করলো। শুরু হলো আগের থেকে আরো বেশি করে ধুলাই। মার সহ্য করতে না পেরে পিয়ন মুখ খুলল। স্যার আমাকে ক্ষমা করে দিন, সামান্য গরিব মানুষ আমি, টাকার লোভে আমি এই কাজ করেছি। কাম টু দ্য পয়েন্ট, ফালতু কথা শুনতে ইচ্ছা নেই। স্যার এই কাজ আমাকে একজন করতে বলেছিল। আসলে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছিল। তারপর কিছুক্ষণ পর একটা পার্সেল এসেছিল আমার কাছে। সেটা খুলতে একটা মোটা টাকার বান্ডিল আর একটা ছোট্ট চিঠি পাই। সেখানে এই কাজের কথা লেখা ছিল। আমি টাকার লোভে কাজ করেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি কোনো দোষ করিনি। আমার কাছে ইনফরমেশন এসেছিল যে সাত বলার আগেই পীযূষ বাঘের মতো হামলা করলো লোকটির উপর। শার্টের কলার চেপে ধরে বলল, সাংবাদিকের কাজ সত্যকে সবার সামনে তুলে ধরা, আর তুই একটা সাধারণ মেয়ের জীবন ধ্বংস করার উদ্দেশ্যে টাকাকে ফেক নিউজ প্রকাশ করছিস। তুই কি ভাবিস পীযূষ ঘাসে মুখ দিয়ে চলে? আরে তুই তোর অ্যাকাউন্ট চেক করার আগেই আমার কাছে তোর ডিটেলস চলে এসেছে। পীযূষের এমন আক্রমণ দেখে ভয়ে আড়ষ্ট হয়ে গেল সাংবাদিক। আমতা আমতা করে বলল, আমি কিছু জানি না, সত্যি বলছি, আমি কিছুই জানি না। পীযূষের ইশারায় গার্ডগুলো মারতে লাগলো বিভৎসভাবে, কিন্তু মুখ খোলাতে পারল না। পীযূষ এরই মধ্যে হাত ঘড়িতে সময় দেখে রাত তখন 1টা পার করেছে। গার্ডদের হাতে ওদের তুলে দিয়ে কিছু বুঝিয়ে দিয়ে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। রাত প্রায় 2টো। গাড়িকে পার্ক করে বাংলোতে ঢুকলো। তারপর সোজা চলে গেল বেডরুমে। গিয়ে দেখলো অনু গুটি সুটি মেরে খাটের এক কোণায় শুয়ে আছে। এসির টেম্পারেচার হাই হওয়ার কারণে রুমটা ভীষণ ঠান্ডা। পীযূষ গিয়ে রিমোট হাতে নিয়ে প্রথমে এসির টেম্পারেচার কমালো, তারপর কম্বলটা উড়িয়ে দিল অনুর গায়ের উপর। তারপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ড্রেস পাল্টে অনুর পাশে শুয়ে এক হাতে ভর দিয়ে এক দৃষ্টিতে চেয়ে রইল অনুর মায়াবী মুখবয়বের দিকে। তারপর একটু দূরত্ব রেখে শুয়ে পড়ল। মনে মনে বলল,
কি জাদু করলে তুমি আমায়! তোমার এই নিষ্পাপ চোখের মায়ায় কিভাবে হারিয়ে গেলাম আমি। তোমার বোকা বোকা কথাগুলো কেন আমায় এত ভালো লাগে। তোমার হাসি, কান্না, অভিমান সবকিছু মিলেমিশেই তুমি অনবদ্য, নিষ্পাপ, পৃথিবীর সবচেয়ে পবিত্র ফুল, আমার হৃদয় হরণী। তোমার যে বাজারই দূষিত করার চেষ্টা করছে তাদের কাউকেই ছেড়ে দেব না আমি। ভেবেই নিজের শুষ্ক ওষ্ঠচূড়া আলতো করে ছুঁয়ে দিল অনুর ললাটে। তারপর একটা মুচকি হাসি হেসে আবার মনে মনে বলল, প্রণয় না হতে পরিণতি হলো, তাতে কি? সেদিন বিনা অনুমতিতে কোনো অধিকার ছাড়া তোমায় ছুঁয়েছিলাম, কিন্তু আজ আজ তুমি গোটাটাই আমার নামে দলিল করা। তুমি চিন্তা করো না মিসেস দাশগুপ্ত, তোমার প্রেম না শিখিয়ে যাচ্ছি না। আগে আমার নামে কঠিন প্রেম রোগ আক্রান্ত করব, তারপর চিকিৎসা শুরু করব। আর পীযূষ এই কাজ খুবই ভালো করে করতে জানে। বলেই অনুর দিকে মুখ করে ঘুমিয়ে পড়ল। আপনি কি জানেন এই মুহূর্তে পিয়ন আর সাংবাদিককে খুঁজে পাওয়া যাচ্ছে না? কথাটা বলে কটমট দৃষ্টিতে অঙ্কুশ চিত্রার দিকে তাকালো, তবে চিত্রার মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া দেখতে পেল না। এইটা দেখে আরো রেগে গিয়ে অঙ্কুশ বলল, আপনি কি শুনতে পারছেন আমি কি বলছি? হুম। আমি কি মজা করছি আপনার সাথে? এমনভাবে উত্তর দিচ্ছেন যেন কিছুই হয়নি। সত্যি কি কিছু হয়েছে? রিল্যাক্স। ওদের ধরলেও কেউ আমাদের পর্যন্ত আসতে পারবে না। জাস্ট ট্রাস্ট মি। সেদিন হোটেলে যে পিকগুলো তোলা হয়েছিল, অনুর সেগুলো এডিটিং করে কাজ শেষ। অঙ্কুশ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। চিত্রা একটা মুচকি হাসি হেসে বলল, গুড। খেলা তো এবার জমে উঠবে। ওই মেয়ের জন্য যে আর কি কি অপেক্ষা করছে তা সে নিজেও জানে না। বলেই আবার হাসতে লাগলো। বেশ কিছুদিন ধরেই দেবর্ষী বিভিন্ন নারী উন্নয়ন সংস্থাগুলোর সাথে কথা বলছে, কিন্তু মনের মাঝে কেমন যেন একটা খচখচানি রয়েই যাচ্ছে। মনে হচ্ছে পরম আপন কেউ একজন ওর থেকে দূরে চলে যাবে, বিদায় নিবে চিরদিনের মতো। তাই অনেকগুলো সংস্থা তনুকে নিতে চাইলে কিছুতেই রাজি হতে পারছে না দেবর্ষী। এরই মাঝে একটা নারী সংস্থা থেকে দুজন এজেন্ট এসে দেবর্ষীকে এক প্রকার চাপাচাপি পাঠানোর জন্য চাপাচাপি শুরু করলো তনুশ্রীকে ওদের সংস্থায় পাঠানোর জন্য। তারা এও আশ্বাস দিল যে এখানে নাকি অবহেলিত নিপীড়িত মেয়েরা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পায়, এমনকি কেউ যদি লেখাপড়া করতে চায় তারও সুযোগ সুবিধা করে দেওয়া হয়ে থাকে এখান থেকে। এসব কথা শুনে এক প্রকার রাজি হয়ে গেল দেবর্ষী। আগামী কয়েকদিনের মধ্যেই সমস্ত ফর্মালিটিস পুরো করে তারা তনুশ্রীকে নিয়ে যাবে এমন কথা বলে রাখলো। এজেন্ট দুটো চলে যেতেই দেবর্ষী খানিকটা মুড অফ করে বসে রইল নিজের কেবিনে। এরই মধ্যে ডক্টর দিয়া প্রবেশ করলো দেবর্ষীর কেবিনে। ডক্টর দেবর্ষীকে অমন চুপ করে থাকতে দেখে ডক্টর দিয়া বলল, কি ব্যাপার ডক্টর দেব, এমন চুপচাপ বসে আছেন কেন? মুড অফ নাকি? মুড অফ থাকলে বলুন, আমি মুড ঠিক করে দিচ্ছি। বলেই মুচকি মুচকি হাসতে লাগলো। দেবর্ষী বরাবরই চুপচাপ প্রকৃতির ছেলে, তার উপরে কোনো মেয়ের সঙ্গ তার ভালো লাগে না। বাট এই ডক্টর দিয়া ইদানিং একটু বেশি ইন্টারেস্টেড দেবর্ষীর প্রতি, কারণ যখন তখন একটু বেশি ওপেন মাইন্ডেড হয়ে কথা বলে দেবর্ষীর সাথে। দেবর্ষী চুপচাপ দিয়ার কথাগুলো শুনে সামান্য হাসির স্পর্শ ঠোঁটে এঁকে বলল, নো নো, নাথিং এলস, আই এম অ্যাবসলিউটলি ফাইন। এরই মধ্যে হঠাৎ করে দেবর্ষীর ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখলো বাড়ির সেল ফোন থেকে কল এসেছে। রিয়াকে এক্সকিউজ মি বলে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তনুর কাঁপানো কণ্ঠ শুনতে পেয়ে ঘাবড়ে গেল দেবর্ষী। ওপাশ থেকে কিছু একটা শুনেই হন্তদন্ত হয়ে নিজের অ্যাপ্রনটা হাতে নিয়েই দিয়াকে সরি বলে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। বেডের উপর দেবর্ষীর মা শুয়ে আছেন আর তার হাত পা ডলে দিচ্ছে তনুশ্রীর সমানে। এরই মধ্যে হন্তদন্ত হয়ে দেবর্ষী ঢুকলো তার মায়ের বেডরুমে। তারপর ভালো করে চেক আপ করে দেখলো হঠাৎ করে প্রেশার ফল হওয়ায় তার মা অচেতন হয়ে পড়ে আছে। সাথে সাথে একটা ইনজেকশন পুশ করলো, তারপর নিজেও কিছুক্ষণ বসে বসে হাত পা মাসাজ করতে লাগলো মায়ের। বেশ ঘন্টাখানেক পর দেবর্ষীর মা ধীরে ধীরে সুস্থ হলেন। তারপর চোখ মেলে তাকিয়ে দেখেন তার এক মাসে এক হাত ডলছে, তনুশ্রী অন্য হাত
চলছে তার ছেলে। দৃশ্যটি চোখে ভাসতেই এক অপূর্ব শান্তি লাগলো মনে। এদিকে মায়ের জ্ঞান ফিরেছে দেখে চিন্তামুক্ত হলো দেবর্ষী। মিসেস গুহ ধীরে ধীরে উঠে বসলেন বেডে। তারপর মৃদু স্বরে বললেন, আমি এখন ভালো আছি রে দেবু, আর আমার হাত পা ডোলে মেসেজ করতে হবে না। আর যদি তনুশ্রী না থাকতো তাহলে যে আমার কি হতো কে জানে। বলেই তনুশ্রীর দিকে তাকিয়ে হাত দিয়ে কাছে আসার ইশারা করলেন তিনি। তনুশ্রী কাছে যেতেই মাথায় হাত বুলিয়ে বললেন, তুই আমার কাছে থাক না রে মা। দেখেছিস তো এই বাড়িতে আমার খেয়াল রাখার মতো কেউ নেই। আমার ছেলেটা বাড়িতে না থাকলে আমাকে দেখাশোনার কেউ নেই। এদিকে তোরও তো যাওয়ার কোনো জায়গা নেই, তাই বলছি কি আমার কাছে থেকে গেলে হতো না। বলেই ছেলের দিকে তাকালেন মিসেস গুহ। এদিকে দেবর্ষী মায়ের চোখের ভাষা, মনের কথা আর তনুশ্রীর চুপচাপ মাথা নিচু করে বসে থাকা দেখে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল সে কি করবে। ইতিমধ্যেই দুদিন প্রায় অতিবাহিত হতে চলেছে। দেবর্ষী মনে মনে ঠিক করে নিল যে ভাবেই হোক ওই এজেন্টগুলো এলে ওদেরকে ফিরিয়ে দেবে। তনুশ্রীকে এ বাড়িতে আশ্রিতা হিসেবে রেখে দেবে, চাইলে মায়ের কেয়ারটেকার বানিয়ে রাখবে এবং মাসে মাসে মাইনাও দেবে। যেদিন এজেন্টগুলোর আসার কথা সেদিন সকালে ডাইনিং টেবিলে বসে সকালের ব্রেকফাস্ট করতে করতে নিউজ দেখছিল দেবর্ষী। হঠাৎ একটা নিউজে তার চোখ আটকে গেল। নারী সংস্থার নাম করে অসহায় নারীদের দিয়ে দেহ ব্যবসার আসর। নামিদামি এই সংস্থার মালিক পলাতক। ইতিমধ্যে পুলিশ 18 বছরের 7 জন কিশোরী ও 10 জন নাবালিকা কিশোরী উদ্ধার করেছে। জানা যাচ্ছে বিভিন্ন জায়গায় এজেন্ট পাঠিয়ে অসহায় আশ্রয়হীনা কিশোরী নারীদের টার্গেট করা হতো এবং তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এই নামের সংস্থার আন্ডারে আনা হতো। তারপর সেখান থেকে চলতো বিভিন্ন অনলাইন বুকিংয়ের মাধ্যমে গ্রাহকদের চাহিদা পূরণের ব্যবস্থা। মূলত 15 থেকে 25 বছরের অসহায় আশ্রয়হীনা কিশোরীদেরকেই টার্গেট করা হতো। তারপর এজেন্ট পাঠিয়ে তাদেরকে এই সংস্থায় আনা হতো। জানা গেছে এই সংস্থাটি কলকাতার অনেক নামি দামি লোকেদের কিশোরী বয়সী মেয়েদের সার্ভিস দিত। পুলিশ তার তদন্ত কমিটি নিয়ে এই সংস্থার আরও আনাজ কানাজ খুঁজতে ব্যস্ত। আশা করা যাচ্ছে বিভিন্ন এজেন্ট এবং সংস্থার মালিককে ধরতে পারলে আরও অনেক রহস্য উদ্ঘাটন করা যাবে। ক্যামেরায় ময়ূক সেনগুপ্তের সাথে সুমন বোস, কলকাতা টিভি। সাথে সাথে হাতের ব্রেকফাস্ট ফেলে দেবশ্রী দৌড়ে চলে গেল নিচের রুমে। তারপর একটা ফাইল বার করে সেখান থেকে একটা ফর্ম বার করে দেখলো তার উপরে টিভিতে দেখানো সংস্থাটির নাম জ্বলজ্বল করছে। হাতে থাকা ফাইলটি হঠাৎ করে হাত থেকে পড়ে গেল দেবর্ষীর। ধপ করে বসে পড়ল বেডে। চোখ থেকে চশমাটা নামিয়েই কয়েকটা শুকনো ঢোক গিলে বলল, হে সৃষ্টিকর্তা, আমি নিজের হাতে এই কি কাজ করতে যাচ্ছিলাম। সৃষ্টিকর্তা, তুমি বাঁচিয়েছো আমাকে। অজান্তেই এত বড় একটা পাপ কাজ করার থেকে আমাকে মুক্তি দিয়েছো। না না, এরকম ভুল কাজ আমি আর কোনোদিন করব না। এখন থেকে যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তই অটল থাকবো আমি। এই সিদ্ধান্ত আমি আর বদলাবো না। সময় কখনো কারোর জন্য বসে থাকে না। সে নিজের গতিতে নিজের মতোই প্রবাহবান। তদ্রূপ মানুষের জীবনও বয়ে চলা নদীর গতিপথের মতো সময়ের সাথে প্রবাহনশীল। দেবর্ষী তার মতামত স্পষ্টই জানিয়েছে তনুশ্রী এবং তার মাকে। সেই থেকেই তনুশ্রী নির্মলা দেবীর কাছে দেবর্ষীর বাড়িতে আছে। আজকাল দিনগুলো যেন কাটাতে চায় না তনুর। সারাক্ষণ পাখির চিন্তায় ছোট মা, বাবা, ছোট ভাই বিপুল আর আদরের বোন অনুশ্রীকে মনে করে সারাক্ষণ অশ্রুপাত করতে থাকে। নির্মলা দেবী তনুর অলক্ষ্যে সবই লক্ষ্য করেন। বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছেন, কিন্তু বরাবরের মতোই তনু মুখে কুলু পেটে বসেছিল। তাই নির্মলা দেবী আর জোর জবরদস্তি করেননি তনুকে তার অতীত সম্পর্কে জানতে। মনে মনে ভেবে নিলেন যদি কখনো মেয়েটার ইচ্ছে হয় তখন অবশ্যই বলবে। এসব কথা ভাবতে ভাবতে নির্মলা দেবী দুপুরের খাবারটা বেড়ে তনুশ্রীকে ডাকলেন খাবার খাওয়ার জন্য। নির্মলা দেবীর ডাকে তনুশ্রী এসে টেবিলে বসলো খাবার খেতে। ভাতের থালায় মাছের টুকরোটা দিতেই তনু কেমন জানি নাকটা সিটকে ফেললো। সাথে সাথে বলল, কাকিমা, দয়া করে মাছটা দেবেন না। মাছ খেতে ইচ্ছে করছে না। আজকাল দেখছি তোমার খাবারের প্রতি অনীহা একটু বেশিই বেড়েছে। এমনভাবে খেলে তো শরীর খারাপ করবে তোমার। সকালে ব্রেকফাস্টের ডিম দিলাম, সেখানেও পর্যন্ত খাওনি তুমি। তনুমা, তুমি কি ভুলে গেছো কিছুদিন আগে তুমি কত বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছ? ড্রাগসের পাওয়ার কাটাতে তোমাকে কত কষ্ট পেতে হয়েছে, কত ওষুধ খেতে হয়েছে, তোমার শরীর ভেতর থেকে ঠিক কতটা দুর্বল হয়েছে। এসব দুর্বলতা কাটাতে হলে তোমাকে তো খেতে হবে।
আমি কোনো না শুনবো না, খাও চুপচাপ। নির্মলা দেবীর সামনে তনুর আর কোনো অজুহাত যুক্তি কাজ দিল না। অতঃপর কাতলা মাছের পেটিটা ধীরে ধীরে খেতেই হলো। মাছের পেটিটা ধীরে ধীরে খেতেই হবে, কিন্তু যদি পেটে না সয় তাহলে কি করা যায়? তনুরও সেম কন্ডিশন। খাবারটা খেয়ে কোনো মতে চুপচাপ নিজের রুমে গেল। তারপর মুখ চেপে বাথরুমে ঢুকে হড়হড় করে বের করে দিল সব। তারপর চোখে মুখে জল দিয়ে ক্লান্ত শরীরটা টেনে বিছানায় এসে শুয়ে পড়ল। এই মুহূর্তে তার প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাচ্ছে, তাই আর দেরি না করে চুপচাপ ঘুমিয়ে পড়ল। ভাবলো ওষুধের রিয়াকশনে হয়তো শরীরটা একটু বেশিই দুর্বল, সেই কারণেই এরকম অবস্থা তার। কেটে গিয়েছে মাঝখানে আরও বেশ 15 দিন। তনুর দেবর্ষীদের বাড়িতে আসা বর্তমানে প্রায় মাস খানেক হতে চলল। তনুর শরীর ইদানিং মাঝে সাঝে বেশ খারাপ লাগে, কিন্তু অতিরিক্ত ইন্ট্রোভার্ট স্বভাবের হওয়ায় তনু তা কাউকে বাইরে প্রকাশ করে না। এদিকে ডক্টর দেবর্ষী নিজের কাজের ফাঁকে মায়ের প্রতি খেয়াল রাখার দায়িত্ব যে নিতে পারছিল না, তা বর্তমানে তনুর হাতে ছেড়ে বেশ স্যাটিসফাইড। দিনটা রবিবার। আজ হঠাৎ করেই তনুর ভোরে ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই শরীরের মধ্যে অস্বাভাবিক এক অনুভূতি জাগ্রত হলো। অবশ্য এই অনুভূতি আজকাল প্রায় সময়ই হয়। কিছুটা অস্বস্তি বোধ এবং আশেপাশের জিনিসগুলো থেকে কিছুটা অস্বস্তিকর দুর্গন্ধ অনুভব করায় মনে মনে ভাবলো বাইরের তাজা হওয়ায় একটু শ্বাস নেবে, যাতে মনে প্রাণের মধ্যে আষ্টে পৃষ্ঠে ছড়িয়ে থাকা গা পাকানো অনুভূতিগুলো একটু দূর হয়। যেমন ভাবা তেমন কাজ। উঠে নিচের হাঁটুর সমান কোঁকড়ানো চুলগুলোকে হাতখোপা করে পিঠের কাছে ফেলে শুভ্র রঙা ওড়নাখানি হালকা হলুদ রঙা সালোয়ারের উপর চড়িয়ে চলল বাগানের উদ্দেশ্যে। ডক্টর দেবর্ষীর ডুপ্লেক্স বাড়ির সামনে একটা বিশাল জায়গা জুড়ে সুন্দর ফুলের বাগান তৈরি করা, বিভিন্ন পাতা বাহার গাছের সমাহার, তারই মাঝে পার্কের মতো করে ফুলের গাছগুলোকে সাজিয়ে লাগানো। এরই মাঝে সুন্দর ছাতা বসানো, যার নিচে বেতের চেয়ার টেবিল রাখা। যে কেউ এক নজরে দেখলেই বুঝবে বাড়ির মালিক যথেষ্ট শৌখিন। তনু সোজা ঘর থেকে বেরিয়ে এলো সেই বাগানে। সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে চারিদিকে। পাঁচিল ঘেরা বাড়িটার চারিদিকে আমের গাছ, পেয়ারা গাছ, লিচু গাছ লাগানো। সেখান থেকে পাখিদের কিচির মিচির ডাক শোনা যাচ্ছে। সকালের ঠান্ডা ঠান্ডা বাতাস দোল খাচ্ছে গাছের ডালগুলিতে। সদ্য প্রস্ফুটিত বেলি গন্ধরাজ ফুলের সুগন্ধে চারিদিক মম করছে। তনুশ্রীর অস্বস্তি যেন এক লহমায় কেটে গেল বাগানে এসে। ঝিরে ঝিরে মৃদুমন্দ সমীরণ গায়ে লাগতেই দুহাত মেলে ধরল দুপাশে। পরম আবেশে দুচোখ বন্ধ করে অনুভব করতে লাগলো স্নিগ্ধ সকালের মনোরম পরিবেশকে। দুহাতে দুপাশে মেলে মাথাটা পেছন দিকে হেলতেই চুলের খোপাটা হঠাৎ করে খুলে গেল। ঝরঝর করে খুলে পড়ল হাঁটুর সমান কোঁকড়ানো কালচে বাদামি বর্ণের চুলগুলো। তারপর সকালের বয়ে যাওয়া শীতল সমীরণে ক্রমাগত উড়তে লাগলো কেশরাশি। তনুশ্রীর সেদিকে ভ্রুক্ষেপ নেই। হাওয়ার তালে তাল দিয়ে উড়ে চলেছে চুল, ওড়না, সালোয়ারের নিচের অংশটুকু। আর এই দৃশ্য চাক্ষুষ করে কারো হৃদয়ে অদ্ভুত রকমের এক অনুভূতির সৃষ্টি হচ্ছে, তা সেই উড়ন্ত কেশরাশির রমণীটি বুঝতেও পারল না। আচমকায় ফোনের রিংটনের আওয়াজে রুদ্র ধরপড়িয়ে উঠল। স্ক্রিনের উপর ইন্সপেক্টর খানের নামটি লেখা দেখেই সাথে সাথে রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে এলো কিছু কথা। হ্যালো মিস্টার সেনগুপ্তা, একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে ফোন করছিলাম। কি ইনফরমেশন? তমাল ছেলেটার বলা ট্যাটুটা আমাদের আর্টিস্টকে দিয়ে আঁকানো হয়েছিল। আমরা সেই ট্যাটু আঁকানো অনেকগুলো শপের খোঁজ পাই। তার মধ্যে 2 জন ট্যাটু আর্টিস্টকে পেয়েছি যারা ওইরকম ট্যাটু এঁকেছে। আপনি কাইন্ডলি ঘন্টাখানেকের মধ্যে একটু থানায় আসতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। রুদ্র তাড়াতাড়ি ফ্রেশ হয়ে থানার উদ্দেশ্যে রওনা হয়। বেশ কিছুক্ষণ পর থানায় পৌঁছতেই ইন্সপেক্টর খানের কেবিনে প্রবেশ করে। সেখানেই বসেছিল সেই 2 জন ট্যাটু আর্টিস্ট। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওরা আর দিয়ে অনেক নাম ডিজাইন করে ট্যাটু এঁকেছে। তখন ইন্সপেক্টর খান তাদের কাছে ট্যাটুর কালেকশন দেখতে চাইলে তারা তাদের আইপ্যাড খুলে সেখানে সেম ডিজাইনের অনেক নাম দেখতে পায়। তারপর তমালকে সেগুলো দেখালে সে সম্মতি জানায় যে এমন কোনো একটি ডিজাইনই ছিল মেয়েটার হাতে। এরপর ট্যাটু আর্টিস্টদের ছেড়ে দিয়ে ইন্সপেক্টর খান রুদ্রকে বলেন, একটা পার্সোনাল কথা বলি মিস্টার সেনগুপ্তা। এই কেসটা ঘাটতে গিয়ে আমার যা মনে হচ্ছে
আপনার থেকে আপনার ওয়াইফকে আলাদা করার এই চক্রান্ত আপনার কাছের কেউই করেছে। রুদ্র বিস্ফোরিত নজরে তাকালে একটা দীর্ঘশ্বাস ফেলে ইন্সপেক্টর খান তারপর বলতে আরম্ভ করেন। আপনার নিশ্চয়ই মনে আছে মিস্টার সেনগুপ্তা, আমি আপনার নূরের কথা বলেছিলাম। রুদ্র মাথা নেড়ে সম্মতি জানায়। জানেন, আমার নূরের নোংরা ছবিগুলো ওর নিজের চাচাতো ভাই বানিয়ে আমাকে পাঠিয়েছিল, যাতে আমি নূরকে চরিত্রহীনা মনে করি আর আমাদের বিয়েটা ভেঙে দেয়। অবাক হয়ে তাকিয়ে রইল রুদ্র ইন্সপেক্টর খানের দিকে। মাথা নেড়ে সম্মতি জানিয়ে ইন্সপেক্টর খান বললেন, আসলে আমার নূরকে ওর চাচাতো ভাই সাজিন ভীষণ পছন্দ করত। এক কথায় বলতে গেলে পাগলের মতো ভালোবাসতো। অনেকবার নিজের মনের কথা বলেও ছিল নূরকে, কিন্তু আমার নূর কিছুতেই রাজি হয়নি। সাজিদও নাছরবান্দা ছিল, তাই নিজের চাচা চাচিকে বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে বাড়িতে একবার বিয়ের প্রস্তাব রেখেছিল, কিন্তু রাজি না থাকায় শেষ পর্যন্ত বিয়ের কথা এগোয়নি। তবে সাজিদ থেমে থাকার পাত্র ছিল না, ক্রমাগত চেষ্টা করে গেছে নূরকে নিজের করে পাওয়ার। শেষ পর্যন্ত যখন পারেনি, তখন নূরের নোংরা ফটো বানিয়ে আমাকে পাঠিয়েছিল। ভেবেছিল আমি নূরকে চরিত্রহীনা বলে ছেড়ে দিলে নূরের আর কোনো উপায় থাকবে না ওকে মেনে নেওয়া ছাড়া। কিন্তু নূর যে সুইসাইড করবে তার সে কল্পনাও আনতে পারেনি। নূর মারা যাওয়ার কিছুদিন পর আমাকে সে সত্যি কথা বলে লরির সামনে ঝাঁপ দিয়ে সেও সুইসাইড করেছিল। রুদ্র কেমন যেন অনড় হয়ে বসে রইল ইন্সপেক্টর খানের কথা শুনে। তারপর বেশ কিছুক্ষণ বাদে বেরিয়ে এলো থানা থেকে। বাড়িতে পৌঁছতেই দেখতে পেল বিগত কয়েকদিনের ঘটে চলা কিছু অদ্ভুত ঘটনা। তানিয়া প্রায় 15 দিন হলো রুদ্রের ফ্ল্যাটে শিফট করেছে। রুদ্র বারবার মানা করা সত্ত্বেও তানিয়াকে থামাতে পারেনি। তার একটাই কথা, তনুশ্রী এলো এসে ফিরে যাবে, যতদিন তনু না আসছে ততদিন সে পাখির দায়িত্ব নেবে। যদি রুদ্র মানা করে তাহলে পাখিকে নিয়ে চলে যাবে নিজের ফ্ল্যাটে। আর এখানে এই যে তনুশ্রী নেই সেই ঘটনাও জানিয়ে দেবে নীতির মাকে। যেখানে নীতির মা শর্ত দিয়েছিল যে পাখির সমস্ত দায়িত্ব তনুশ্রীর, সেহেতু তনুশ্রীর অনুপস্থিতিতে পাখির দায়িত্ব সম্পূর্ণ তার দিদুনের। পাখিকে হারাবার ভয়ে রুদ্র এক প্রকার বাধ্য হয়েছে তানিয়াকে নিজের বাড়িতে রাখতে। ফ্ল্যাটে ঢুকে একটা দীর্ঘশ্বাস ফেলে ঢুকলো নিজের রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে তনুশ্রীর ছবিটাকে বুকের মাঝে চেপে ধরে দু চোখ দিয়ে নোনা জল ছেড়ে দিল। মনে মনে 1000 বার ক্ষমা চেয়ে বলে উঠল, আমাকে কি একটিবার ক্ষমা করা যায় না বলো? তোমার রুদ্র ভালো নেই তনু, তোমার পাখি ভালো নেই। তুমি হিনা, তোমার রুদ্র, তোমার পাখি শেষ হয়ে যাচ্ছে। শেষবারের মতো ক্ষমা চাইছি তোমার কাছে। আর কখনো কোনো দিনও তোমাকে ভুল বুঝবো না। একটিবার ফিরে এসো প্লিজ। অমন করে আমার থেকে দূরে থেকো না। একটা ক্লু তো দাও, তুমি কোথায় আছো? কথা দিচ্ছি একটিবার তোমায় খুঁজে পাই। বুকের মাঝে এমন ভাবে বেঁচে রাখবো আর কখনো তুমি পালাতে পারবে না কোথাও। সকালের মিষ্টি রোদের আলো অনুর চোখে মুখে পড়তেই ঘুমটা হালকা হয়ে গেল। আড়ামোড়া ভেঙে পাশে তাকাতেই দেখতে পেল ফর্সা চাপ দাড়িওয়ালা টিকালো নাসিকাযুক্ত একটা সুন্দর শুভ্র মুখ। চোখ দুটো অনুর আজ্জানি কেমন অবাধ্য, ভারী দুষ্টু হয়েছে তারা। অগোছালো চুলগুলো থেকে দৃষ্টি ধীরে ধীরে নামলো গাঢ় রক্তিম বর্ণ ওষ্ঠ দুটিতে। কিছু দুষ্টু অনুভূতিরা আঁকুপাকু করলো হৃদয়ের আনাচে কানাচে। তারপর নিজেই লজ্জা পেল। হাফ হাতা টি শার্টের দুপাশে ফোলানো চিম করা বাহু দুটির পেশিগুলো দেখে চমকে গেল অনু। মাথার চারপাশ হাত দুটি দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে পীযূষ। অনু একবার পেশিগুলোর দিকে তাকাচ্ছে তো একবার পীযূষের মুখের দিকে। মনে মনে ভাবতে লাগলো, এত ফোলা আর মোটা শরীর কারো হয় বুঝি? কম্বলটা সরিয়ে উঠে বসলো। তারপর শাড়ির আঁচল সরিয়ে নিচের হাতটা ভাঁজ করে নিচের পেশিগুলো দেখতে লাগলো। যখন দেখলো সরু সরু হাতের পেশি বলতে কিছুই নেই, তখন আক্ষেপের সুরে বিড়বিড় করে বলে উঠল, মানুষ নাকি দৈত্যের শরীর এটা? আমি মানুষই, কোনো দৈত্য নই। কথাটা শোনা মাত্রই ভয় পেল অনু আর ছুট লাগালো ওয়াশরুমে। যা দেখে পীযূষ শব্দ করে হেসে উঠল। আসলে অনুর নড়াচড়ায় অনেক আগেই ঘুমটা হালকা হয়ে গেছিল পীযূষের, কিন্তু অনু যখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল পীযূষকে তখনই ঘুমটা ভেঙে যায় তার। এরপর অনুর নিজের হাতের মাসেল ফোলানো দেখে আর বিড়বিড় করে বলা কথাগুলো শুনে ফেলে। আজকাল প্রতিদিন প্রায় খুনসুটিতেই দিন কাটে দুজনের। পীযূষ সারাদিন অফিসে থাকে,
মাঝে মাঝে সময় সুযোগ পেলে চলে আসে বাংলোতে। যেদিন আসতে পারে না সেদিন একেবারে অফিস শেষ করে বাংলোতে ফেরে। আর এদিকে অনু বেশ কিছুদিন হলো কলেজে যাতায়াত শুরু করেছে। আগের মতোই রতন অনুকে কলেজে দিয়ে যায়, আবার নিয়ে আসে। তবে পীযূষের পরিকল্পনা অনুযায়ী একদম আগের মতোই সধবার চিহ্ন ছাড়া কলেজে যাতায়াত করে অনু। পলি আর তিন্নিকেও অনু জানায়নি তার বিয়ের কথা, কারণ এই মুহূর্তে অনুর পীযূষের সাথে বিয়ে হয়ে যাওয়ার ঘটনাটি জানাজানি হওয়া মানেই দোষীকে অ্যালার্ট করে দেওয়া। তাই পীযূষের ধারণা অনুকে যে বা যারা ক্ষতি করতে চায় তাদের মূল টার্গেট অনুর মাধ্যমে পীযূষের ক্ষতি করা। আজকাল চৈত্রের বিভীষিকাময় রৌদ্র তাপ দিনেও দেবর্ষীর মনে কেমন জানি বসন্তের ছোঁয়া লেগেছে। সেদিন ভোরে বাগানে যখন মর্নিং ওয়াকের জন্য বেরিয়েছিল, তখনই এক শ্যামবতী কেশবতী কন্যাকে দেখে তার মায়াবী রূপের ছটা দেখে আচমকাই হৃদয়ে কেমন জানি কষ্টময় এক অনুভূতি খোঁচা দিয়েছিল। প্রকৃতির সাথে শ্যাম বাদামি বর্ণের এক কেশবতী কন্যা তার হাঁটুর সমান কেশরাশি ছড়িয়ে যখন প্রকৃতির শীতলতার মাঝে নিজেকে বিলীন করছিল, ঠিক তখনই দেবর্ষীর হৃদমাঝারে কোথা থেকে যেন এক শীতল অনুষ্ণ সমীরণ ঝড় তুলে দিল। ঠিক সেই ক্ষণ থেকে দেবর্ষীর দিনের খাওয়া রাতের ঘুম হারিয়ে গেছে যেন। নির্মলা দেবী আজকাল ছেলেকে একটু বেশি অন্যমনস্ক থাকতে দেখেন। কখনো কখনো লক্ষ্য করেছেন তনুশ্রীর দিকে আড়ালে আবডালে তাকিয়ে তার গম্ভীর আনরোম্যান্টিক ছেলেটা চোখের তৃষ্ণা মেটাচ্ছে। মনে মনে খুশি হলেন তিনি, আবার চিন্তিতও হলেন। খুশি হওয়ার কারণ তার ছেলে কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে। বছর 32-এর ছেলেটা বিয়ের কথা শুনলেই রেগে মেগে বোম হয়ে ব্লাস্ট করত। সে কিনা একটা মেয়ের প্রতি আগ্রহী, ব্যাপারটা চিন্তার বিষয়। অপরদিকে মেয়েটি তনুশ্রী হওয়ায় তিনি আরও বেশি চিন্তিত, কারণ মেয়েটির অতীত সম্পর্কে কোনো ধারণাই নেই তাদের। যদি মেয়েটির অতীত জঘন্য হয় তখন, অথবা যদি সে বিবাহিত হয়ে থাকে তখন। শুধু শুধু মায়া বাড়িয়ে পড়ে গিয়ে হৃদয় ভাঙার আঘাতে কষ্ট পাওয়া, তার চাইতে বরং এখনই যদি নিজেকে সামলানো যায়। তাই সরাসরি কথা বলতে গেলেন দেবর্ষীর সাথে। রাত তখন প্রায় 11টা। সকলেই তখন ঘুমের প্রস্তুতি নিচ্ছে। নির্মলা দেবী প্রবেশ করলেন ছেলের ঘরে, বললেন, আসবো? আরে মা, অনুমতি চাইছো কেন? এসো। কিছু কথা বলার ছিল দেবু। কি হয়েছে? তোমাকে চিন্তিত দেখাচ্ছে। তনুশ্রীকে তোর কেমন লাগে? জীবনে প্রথমবার কোনো মেয়েকে দেখে আমার মন অবাধ্য হয়েছে। অদ্ভুত এক অনুভূতি জাগ্রত হয়েছে। জানি না এই অনুভূতির নাম কি, কখন, কোথায়, কিভাবে হয়েছে কিছুই বুঝতে পারছি না। এটুকু জানি, তনুশ্রী নামের মেয়েটাকে চোখের সামনে না দেখলে আমার মন অস্থির হয়ে যায়। মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে দেয়। মেয়েটার অতীত সম্পর্কে আমরা কিছুই জানি না। তাছাড়া ও যদি বিবাহিত, তনুশ্রী ম্যারেড। একজন বিবাহিত মেয়েকে নিয়ে এসব চিন্তাভাবনা করা পাপ। দেবু, তোমার মাথা ঠিক আছে তো? আমি জানি এটা পাপ, কিন্তু আমার মন যে একথা মানে না, সে যে অবাধ্য। তাই বলে একটা বিবাহিতা মেয়েকে কখনো যদি ওর হাজবেন্ড ওকে নিতে আসে, তখন তো ও চলে যাবে। সেই সময় তুমি কি করবে? আমি সব জানি, আর এটাও জানি তনু ওর নিজের বাড়িতে হয়তো কখনো ফিরবে না, কারণ ওর বাড়ির লোকেরাই ওকে ড্রাগস দিয়েছিল, তারপর রাস্তায় ফেলে দিয়েছিল। সেদিন যদি আমাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট না হতো, তাহলে হয়তো রাস্তা নরপশুরা ওকে ছিঁড়ে খেয়ে ফেলতো, নয়তো মাথার যন্ত্রণায় পাগল হয়ে নিজেই নিজের প্রাণ নিয়ে নিত। তাই বলে তুমি চিন্তা করো না মা, আমি হয়তো ভালোবেসে ফেলছি মেয়েটাকে, তাই তনুশ্রীকে সময় দিতে চাই সবকিছু ভোলার। সদ্য আঘাত পেয়েছে মেয়েটা, নিজেকে যতটা সম্ভব সামলানোর চেষ্টা করছে। আর একটু অপেক্ষা, আর একটু সামলালেই আমি ওর অতীত সম্পর্কে জেনে সেখান থেকে মুক্ত করে নিয়ে আসব। তারপর চেষ্টা করব যাতে আমার কাছে সারা জীবনের জন্য রেখে দিতে পারি। ছেলের সিদ্ধান্ত শুনে বেশ চমকে গেলেন। তবুও তনুশ্রীর মতো মেয়েকে তার অমন ঘাড়তারা ছেলে যে মন দিয়েছে সে কথা ভেবেই অবাক হলেন বেশি। তাই ছেলেকে সমর্থন করে ভাবলেন যদি এটা সম্ভব হয় তাতেই তিনি খুশি। কারণ জীবনে প্রথম আঘাত থেকে বেরিয়ে দেবর্ষীকে আবার কোনো মেয়েকে তার মনে ঠাঁই দেবে, এটাই অকল্পনীয়। তাই ছেলের সুখই তার সুখ। বেশ কিছুদিন হলো সুজাতা রুদ্রের বাড়িতে কাজে যোগ দিয়েছে। মূলত
ইন্সপেক্টর খানের কথা মতো সুজাতাকে কাজে রাখা হয়েছে। সেই সাথে সারা বাড়িতে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা আর মাইক্রো স্পিকার। সুজাতা কখন কার সাথে কথা বলছে, কি বলছে, সবকিছু যাতে নখদর্পণে থাকে। আজ সকালে রুদ্র ব্রেকফাস্ট করছিল আর পাখিকে ফোনে কার্টুন দেখাচ্ছিল। ঠিক সেই সময় কলিং বেলটা বেজে উঠল। সুজাতা গিয়ে দরজা খুলতেই ভেতরে এলেন তানিয়ার মা সুপর্ণা দেবী। তানিয়া তখন পাখির খাবার ঠান্ডা করার কাজে ব্যস্ত ছিল। মাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল তানিয়া। সুপর্ণা দেবী মেয়েকে দেখে কপট রাগ দেখানোর ভান করে বললেন, কি ব্যাপার তানি, মাকে যে একদম ভুলেই গেছো। এভাবে তুমি এখানে আছো, এটা কি ঠিক বলো? সুপর্ণা দেবীকে রুদ্র বিয়ের সময় দেখেছিল। তাছাড়া সুপর্ণা দেবী চাকরির সূত্রে দিল্লিতে থাকতেন। তাই যখন রুদ্র একবার নীতিকে নিয়ে দিল্লিতে এসেছিল, তখন তানিয়াদের ফ্ল্যাটে মাসি আর মাসির মেয়ে তানিয়ার সাথে দেখা করতেও গেছিল। সুপর্ণা দেবীকে দেখে রুদ্র প্রণাম জানিয়ে সাদরে সম্মান দিয়ে ভেতরে নিয়ে এলো, তারপর বসতে দিল। এদিকে তানিয়া এমন ভাব করতে লাগলো যেন মা তার শ্বশুর বাড়িতে এসেছে। তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে এগুলো সফট ড্রিঙ্কস আর কফি বানাতে। এদিকে সুপর্ণা দেবী ডাইনিং হলের চতুর্দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বললেন, আমি তোমার স্ত্রী তনুশ্রীর ব্যাপারে সবকিছু জানতে পেরেছি। ইনফ্যাক্ট আমার কিছু পরিচিত মানুষের থ্রু এটাও জেনেছি তনুশ্রী মেয়েটির চরিত্র ভালো ছিল না, তাই তুমি ওকে ফ্ল্যাট থেকে বের করে দিয়েছো। কথাটা শুনেই রুদ্রের মেজাজটা চড়ে গেল। নিজেকে শান্ত রেখে ভাবতে লাগলো সে তো কারোর সাথে তনুশ্রীর ব্যাপারটা শেয়ার করেনি, একমাত্র ইন্সপেক্টর খান আর তার কিছু লোকজন ছাড়া। তারপরে আবার ভাবলো মিসেস শর্মা আর সুজাতাও ব্যাপারটা জানে। তারা হয়তো তানিয়াকে বলেছে আর তানিয়া তার মাকে। তবুও মনের মধ্যে বিষয়টা বেশ খচখচিয়ে উঠল। সুজাতা তো মূল টার্গেট ছিলই, বর্তমানে সুপর্ণা দেবীকেও তার সন্দেহের তালিকায় একটুখানি হলেও জায়গা দিল। তবুও মুখে কিছু বলল না। এদিকে সুপর্ণা দেবী রুদ্রকে মাথা নিচু করে চুপ করে বসে থাকতে দেখে আরেকটু গুছিয়ে বললেন, আমার মেয়েটা এভাবে তোমার সংসারে পড়ে আছে, ব্যাপারটা দৃষ্টিকটু, তাই না? রুদ্র সাথে সাথে চোখ তুলে তাকালো। ভালো করে বোঝার চেষ্টা করলো সুপর্ণা দেবী আসলে কি বলতে চাইছেন। সুপর্ণা দেবী আবার বললেন, মানছি তোমার বউকে তুমি তাড়িয়ে দিয়েছো, তাই বলে আমার অবিবাহিতা মেয়ে তোমার সংসার থেকে তোমার মেয়েকে আর সংসারকে সামলাচ্ছে, এটা তোমার কাছে কি ঠিক বলে মনে হচ্ছে? দিল, আমি তানিয়াকে থাকতে বলিনি, ও নিজের ইচ্ছেতেই আছে। আমার মেয়েটা এমনি এমনি তোমার সংসারে পড়ে নেই। তোমার মেয়েকে মায়ের স্নেহ দিতে এই সংসারে বেগার খাটছে। এমনকি সেদিনও তোমার মেয়েকে বাঁচাতে আমার মেয়ের প্রাণটাই চলে যাচ্ছিল, আর তুমি তেজ দেখিয়ে বলছো আমি থাকতে বলিনি। মা, এসব তুমি কি বলছো? আমি সত্যি এখানে নিজের ইচ্ছেতে আছি, রুদ্রবাবুর কোনো দোষ নেই। তুমি এখানে থাকবে না তানিয়া, একটা অবিবাহিতা মেয়ে হয়ে একজন পুরুষের বাড়িতে এভাবে তুমি থাকতে পারো না। মা, একদম চেঁচাবে না। এই লোকটাকে না তুমি মন প্রাণ দিয়ে ভালোবেসে তার দুধের শিশুর মা হতে চেয়েছিলে? তার চরিত্রহীন স্ত্রীর জায়গায় তুমি তার কেউ না হয়েও তার সন্তানকে মায়ের আদর ভালোবাসা দিচ্ছ, দেখাশোনা করছো, অথচ এই লোকের তোমার প্রতি সামান্য সহানুভূতি বোধটুকুও নেই। তাছাড়া লোকে যদি জানে তুমি কোনো রকম বৈধ সম্পর্ক ছাড়া এভাবে একটা পরপুরুষের সাথে থাকছো, সেক্ষেত্রে তোমার মান সম্মান থাকবে? মা প্লিজ এবার থামো। সামান্য মানুষত্বটুকু কি তোমার মধ্যে নেই রুদ্র? আমার মেয়ের ভালোবাসা তুমি চোখে দেখতে পাও না? পাখি তার মা হারা হওয়ার পর তোমাকে আর পাখিকে ভালোবাসার চাদরে জড়াতে আমার মেয়েটা নিজেকে উৎসর্গ করতে চলেছিল, অথচ তুমি তার দাম দাওনি। আজ আমি একজন মা হয়ে তোমার কাছে তার মেয়ের খুশি ভিক্ষে চাইছি। আমার মেয়েটা তোমার আর তোমার মেয়েকে সারাটা জীবন ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবে। প্লিজ আমার মেয়ের হাতটা ধরো। যে গেছে তার কথা না ভেবে যে আছে তাকে নিয়ে ভাবো। আমার তানিয়াকে স্ত্রীর মর্যাদা দিয়ে বরের মতো নিজের ঘরে তুলে নাও রুদ্র, না হলে আমার মেয়েটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। প্লিজ রুদ্র, প্লিজ।
একটু বেশি ভাবুক হয়ে সুপর্ণা দেবী অনেক কিছুই বলে দিলেন। আর এদিকে রুদ্র হতভম্ব হয়ে শুনে গেল সমস্ত কথা। কথা বলার সামর্থ্যটুকু হারিয়ে ফেলল রুদ্র। এই মুহূর্তে তার মনে হচ্ছে আকাশ বাতাস মাটি সমস্ত কিছু জুড়ে যেন ভূমিকম্প চলছে। এমন এক কঠিন পরিস্থিতি তার সামনে এসে হাজির হয়েছে যে সত্যি বলতে বিমূঢ় হয়ে গেছে। রুদ্রকে জবাব দিতে না দেখে সুপর্ণা দেবী রেগে আরো উত্তেজিত হয়ে তানিয়ার হাত ধরে টান দিলেন তাকে ধরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তখনই তানিয়ার হাতে থাকা সফট ড্রিঙ্কসের গ্লাসটা ট্রে থেকে উল্টে 3/4 হাতের সাদা রঙের কুর্তির হাতার ওপরে ঢেলে পড়তেই ভেতরে স্কিনের উপর আঁকা আর দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে লেখা রুদ্র নামটার ট্যাটুটা চলচল করে ভেসে উঠল। আর তৎক্ষণাৎ রুদ্রের চোখ গিয়ে আটকালো তানিয়ার হাতে আঁকা ট্যাটুর উপরে।